সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস হেলথ অ্যান্ড ওয়েলনেস আওয়ারে। আমি নুসরা জাহান দীপা আপনাদের সঙ্গে রয়েছি। বিভিন্ন হৃদরোগ সংক্রান্ত পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,05,000-এর মতো মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় একটা বড় অংশই বলা যেতে পারে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং এদের মধ্যে অধিকাংশই কিন্তু তারা চিকিৎসার আওতায় আসছেন না বা নিয়মিত তারা পরীক্ষা করছেন না। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বিভিন্ন ধরনের হৃদরোগ সংক্রান্ত রোগের ঝুঁকি কেন বৃদ্ধি পাচ্ছে, তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কী হতে পারে এবং সেই সাথে প্রতিরোধ ব্যবস্থা। এর প্রেক্ষিতে আজ আমরা আমাদের আলোচ্য বিষয়টি নাম নির্ধারণ করেছি হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট এবং এক্ষেত্রে সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর কর্নেল মোহাম্মদ নিজামুল হোসেন সওদাগর, চিফ কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিপির সকল দর্শককে। স্যার, বিভিন্ন ধরনের তো হার্ট ডিজিজ রয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, নন মেডিকেল পার্সন যারা রয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু এই হৃদরোগগুলোকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারে না। যেমন আমরা যদি বলি যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট, সবাই মনে করে থাকে যে দুটো বিষয় হয়তো একই ধরনের হৃদরোগ সমস্যা। আপনি যদি স্যার আমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলতেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে যে হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটো কি একই বিষয় নাকি আলাদা? হার্ট অ্যাটাক আর কার্ডিয়াক অ্যারেস্ট সম্পূর্ণ এক জিনিস না, বাট হার্ট অ্যাটাকের জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। প্রথমে আমরা হার্ট অ্যাটাক জিনিসটাকে সেটা একটু বোঝার চেষ্টা করি। হার্ট অ্যাটাক হলো হার্টের যে রক্তনালীগুলো হার্টকে রক্ত সাপ্লাই দিচ্ছে, সেই রক্তনালীগুলোর কোনোটাতে, রক্তনালী বলতে ধমনী যেগুলো দিয়ে হার্ট রক্ত সাপ্লাই পাচ্ছে, সেগুলার কোথাও যদি কোনোটাতে ব্লক হয়ে যদি হার্টের রক্ত প্রবাহটা বিঘ্নিত হয়, তখন হার্ট মাসেল সাপ্লাই পায় না, সেটাই হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক। আর কার্ডিয়াক অ্যারেস্ট এটা হলো একটা অ্যাকিউট ক্রিটিক্যাল কন্ডিশন, যেটাতে হার্ট অ্যাটাকের মাধ্যমে হতে পারে। হার্ট অ্যাটাক ছাড়া অন্যান্য আরও অনেক কন্ডিশন আছে যেগুলোর মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্টে রোগী যেতে পারে। এটা কার্ডিয়াক কন্ডিশন, নন কার্ডিয়াক হেলথ কন্ডিশনের জন্য হতে পারে। তো কার্ডিয়াক অ্যারেস্টটা হচ্ছে একটা সাডেন স্টপেজ অফ পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্টের পাম্প ক্যাপাসিটিটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে এবং এটা এমন একটা কন্ডিশন যেটা পর্যাপ্ত ইন্টারভেনশন করেও অনেক সময় দেখা গেল যে রিভার্ট করা যায় না, আবার অনেক সময় রিভার্ট করা যায়। এগুলোর মধ্যে আমরা কার্ডিওলজির ভাষায় কিছু কিছু কঠিন ডিজিজ কন্ডিশন আছে যেগুলোতে কার্ডিয়াক অ্যারেস্টটাকে আমরা এক্সপ্লেন করি। একটা যেমন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, পালসলেস ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাসিস্টোল, এইসব কন্ডিশনগুলো হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের প্রেজেন্টেশন। স্যার, আপনি তো বর্ডার গার্ড হসপিটাল এবং সেই সাথে সিএমএইচে দীর্ঘ 29 বছর যাবৎ কিন্তু আপনি কাজ করেছেন একজন কার্ডিওলজিস্ট হিসেবে এবং মেডিসিন স্পেশালিস্ট হিসেবে। বর্তমানে আপনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজে আপনি কাজ করছেন। একটু স্যার আপনার কাছে জানবো যে আপনার কাছে কি মনে হয় যে এত বছর আপনি এই কার্ডিয়াক সেবার সাথে আপনি জড়িত রয়েছেন, এখন আপনি কাজ করছেন, দিন দিন কেন আসলে কার্ডিয়াক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে? বিশেষ করে বাংলাদেশে কিন্তু এখন প্রধান মৃত্যুর কারণ হিসেবে এই কার্ডিয়াক ডিজিজকে কিন্তু দায়ী করা হচ্ছে। আমাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, লাইফস্টাইল, ফুড হ্যাবিট অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি এবং রিস্ক ফ্যাক্টর যেগুলো আমাদের আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, অবেসিটি, এগুলোর উপরে নিয়ন্ত্রণ না থাকা এবং আমাদের কর্মময় জীবনে আমরা যেই ব্যস্ততার মধ্যে কাজ করি এর মধ্যে স্ট্রেস যে বড় ফ্যাক্টর কাজ করে, সব মিলিয়ে ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড আদার্স যে কন্ডিশন, এগুলো হচ্ছে দ্রুত করোনারি হার্ট ডিজিজ বলেন, কার্ডিয়াক ডিজিজগুলো বলেন বাড়ার কারণ। তাছাড়া কিছু তো কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, বর্তমানে আছে এবং এগুলোর চিকিৎসারও উন্নত প্রযুক্তি এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে। একটু স্যার এখন জানতে চাইবো যে হার্ট ফেলার কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, কিন্তু মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতেই পারে না যে হার্ট ফেলারের কারণ কি, কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার হার্ট ফেলার হয়েছে। বিভিন্ন ডিজিজগুলা একটা কনসিকুয়েন্স হিসাবে একটা হয়তো হার্ট ফেলিওরে কনভার্টেড হয়। মেডিকেল ভাষায় যখন হার্ট তার এডুকেট কার্ডিয়াক আউটপুট মেনটেন করতে না পারে, মানে ডেফিনেশনটা এরকম হয়, হার্ট ক্যানট মেনটেন ইটস এডুকেট কার্ডিয়াক আউটপুট টু সাপ্লাই দ্য টিস্যুজ। আমাদের শরীরের বিলিয়ন ট্রিলিয়ন নাম্বার অফ টিস্যু শরীরের মধ্যে আছে, কারণ হার্ট পাম্প করে, কারণ এটা হলো কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট হলে ব্লাডটা শরীরের টিস্যুগুলোতে যাবে, ওখানে গিয়ে টিস্যুগুলোতে অক্সিজেন সাপ্লাই দেবে, এগুলার জীবনী শক্তিটাকে সাপোর্ট দিবে। যখন হার্ট পাম্প করতে পারবে না,
সেটা বিভিন্ন কারণে হতে পারে, পাম্পিং ক্যাপাসিটি কমে যেতে পারে, অথবা হার্টটা ঠিকমতো রিল্যাক্স হতে পারে না, ডায়াস্টোলিক হার্ট ফেলিউর বলে, ব্লাডটা যেদিকে যাওয়ার কথা সেদিকে যেতে বাধা পাচ্ছে, আবার যেদিক থেকে আসার কথা সেদিক থেকে ঠিকমতো আসতে পারতেছে না। অনেক সময় আবার কিছু অ্যারিথমিয়া বলে, হার্টে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, যার জন্য হার্টের রক্ত প্রবাহ বিঘ্নিত হয়। এই জাতীয় ইস্যুগুলা, ইভেন অনেক সময় দেখা যায় হার্টের মধ্যে মানে পাম্পিং ক্যাপাসিটিটা কমে যাওয়ার কারণে ভলিউম বেশি পরিমাণে জমা হচ্ছে, যার ফলে সামনের দিকে আর রক্তগুলা ঠিকমতো যেতে পারতেছে না, যার জন্য হার্টের যে অ্যাডুকুয়েট টিস্যুতে যে অ্যাডুকুয়েট সাপ্লাই পাচ্ছে না। এইটা হলো গ্রসলি যদি আমরা বলি, এই হলো গিয়া হার্ট ফেলিওর বেসিক মেকানিজম। স্যার, তার মানে কি আমরা বলতে পারি যে হার্ট ফেলিয়ারের পিছনে আপনি যে কারণগুলো কথা বলছিলেন, যে নর্মালি যে হার্ট অ্যাটাক যে কারণে হয়ে থাকে, কার্ডিয়াক অ্যারেস্ট যে কারণে হয়ে থাকে, অর্থাৎ কনজেনিটাল কিছু কারণ, অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, স্ট্রেসফুল লাইফ, এই সব কিছু মিলেই কি আসলে হার্ট ফেলিয়ার হয়ে থাকে কারোর ক্ষেত্রে? এইসব কারণগুলারই কনসিকুয়েন্স হিসাবে হার্ট ফেলিওরটা হচ্ছে। তবে আমাদেরকে প্রত্যেকটা কজকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। হার্ট অ্যাটাকটা যদি হার্ট অ্যাটাক পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা দিতে পারি, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট এটা যদি প্রিভেন্ট করতে পারি, তারপরে কিছু যে কার্ডিওমায়োপ্যাথি বলে, হাইপারটেনশন, ডায়াবেটিস, রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি ঠিকমতো কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা এতে হার্ট ফেলিওরের ঝুঁকি আমরা কমাইতে পারবো। আর এইটা যদি না করা যায়, তাহলে আলটিমেটলি হার্ট ফেলিওর, যেহেতু বললাম যে সব রোগের কনসিকুয়েন্স হিসাবে হার্ট ফেলিওরটা আসে, এবং ওই হার্ট ফেলিওরটা আলটিমেটলি লিডিং টু কজ অফ ডেথ হিসাবে কাজ করে। বাট হার্ট ফেলিওরের পেছনে যে কারণগুলো আছে সেগুলোকে যদি আমরা সময় মতো পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হার্ট ফেলিওর প্রিভেন্ট করা সম্ভব। তাছাড়া হার্ট ফেলিওরের বর্তমানে উন্নত চিকিৎসা আছে, যেগুলো করলে হার্ট ফেলিওরের প্রোগ্রেশনটা থামানো যায়। ইভেন হার্টের পাম্প ক্যাপাসিটি কিছু বাড়ানো যায়, হয়তোবা তার পাম্পিং ক্যাপাসিটি আমরা ইজেকশন ফ্র্যাকশন বলে, এটা হয়তো বা 45% ছিল, হয়তো ওষুধ প্রয়োগের কারণে এটা হয়তো বেড়ে 50% হলো, এত পেশেন্ট বেনিফিটেড হবে। এই জাতীয় বিভিন্ন চিকিৎসা ব্যবস্থাও আছে, প্লাস হলো পার্সোনাল যে মেজারমেন্টগুলো নেওয়া, যেগুলোর মাধ্যমে ডিজিজগুলোকে কন্ট্রোল করা যায়, অ্যাজ ওয়েল এজ হার্ট ফেলিওর প্রোগ্রেশনটাকে স্টপ করা যায় বা স্লথ করে দেওয়া যায়, যাতে হার্ট ফেলিওরের কারণে দ্রুত রোগী খারাপ পর্যায়ে না যায়। চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি, কারণ হার্ট ফেলিওর চিকিৎসা বলেন, যেগুলো হাইপারটেনশন বলেন, হার্ট অ্যাটাক বলেন, এগুলোর কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমরা ডিজিজ, হার্ট ফেলিওর সহ অন্যান্য ডিজিজ সবগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারবো। যেমন এই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে হাইপারটেনশন কারোর আছে, আমাকে হাইপারটেনশন ট্রিট করতে হবে। ডায়াবেটিস, ডিসলিপিডেমিয়া, কোলেস্টেরল আমরা যেটা বলি, কোলেস্টেরল বেশি, সেটাকে কন্ট্রোল করা। আমার হার্ট অ্যাটাক হইলো, হার্ট অ্যাটাকের সঠিক সময় সঠিক চিকিৎসা, সেটা মেডিকেল ম্যানেজমেন্ট হতে পারে, আমরা যেমন এখন ইন্টারভেনশন করে যে চিকিৎসাগুলো করি, এগুলোর সঠিক সময় সঠিক চিকিৎসা যদি আমরা দিতে পারি, আশা করা যায় যে হার্ট ফেলিওর বলেন বা এই লাইফস্টাইল মডিফিকেশন একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমাদের ফুড হ্যাবিটের মধ্যে আমাদের যথেষ্ট যত্নবান হওয়া উচিত, কারণ কিছু ফুড আমাদের খেতে হবে, আবার কিছু হয়তো বা অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করার মধ্যে যেগুলো আমরা সাধারণত রিচ ফুড বলতে গেলে আমরা বলি গরুর মাংস, খাসির মাংস, কলিজা, ব্রেন, ঘি, ডালডা, তারপরে জাঙ্ক ফুড, প্রসেস ফুড। আর স্বাস্থ্যকর খাবারের মধ্যে যেমন মনে করেন, যেমন গ্রিন লিফি ভেজিটেবল, তারপরে আমরা মুরগির মাংস খেতে পারি, সামুদ্রিক মাছ খেতে পারি, সবজি খেতে পারি, সিড খেতে পারি, বাদাম খেতে পারি। এগুলা আমাদের বিভিন্ন রকমের হার্ট রিলেটেড ইস্যু অ্যাজ ওয়েল এজ অন্যান্য ইভেন ক্যান্সারের অনেক প্রোটেকশন আমরা হয়তো এগুলো থেকে পেতে পারি। তো সেই জন্য ফুড হ্যাবিট, লাইফস্টাইল এগুলো খুবই জরুরি। ইন এডিশন আমরা স্ট্রেস যতটুকু কমানো যায়, আমাদের কর্মজীবনে সবারই কম বেশি স্ট্রেস থাকে, স্ট্রেস যতটুকু কমানো যায়, স্লিপ টাইম প্রতি রাতে 6 থেকে 8 ঘন্টা শিওর করা যায়, তারপর মেডিটেশন, ইয়োগা করা যেতে পারে, এবং এগুলোর কিছু বেনিফিট আছে। আপনি এই ক্ষেত্রে যেহেতু কথা প্রসঙ্গে বললি, বিল ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট, ওনার হার্টে বাইপাসও করা আছে, রিং লাগানো আছে, তারপরও দেখা গেল যে ওনার হার্টে আবার নতুন করে কিছু ডিজিজ প্রোগ্রেশন, ব্লক বাড়ছে, তখন উনি শুরু করলেন লাইফস্টাইল মডিফিকেশনটা প্রায়োরিটি দিয়ে। এরপরে আবার এনজিওগ্রাম করে দেখছে যে ওনার আর্টারি ব্লক অনেকটা কমে গেছে। তো এই জন্য উনি এবং ওনার যে 2জন কার্ডিওলজিস্ট আছে, ওরা আবার এটার উপরে প্রোগ্রামও করছে যে শুধু যে ওষুধপত্র সেটাই না, ওষুধপত্র ছাড়াও ভালো থাকা যায় এবং ইভেন ডিজিজ প্রোগ্রেশনটাকে ঠেকানো যায় এবং রিকভারিতে আসা যায়। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আসলে কি কি একটু যদি আমাদেরকে সহজভাবে বলতেন। হার্টের রক্তনালী যেগুলোর মাধ্যমে হার্ট নিজে সাপ্লাই পায়, সেই ধমনীগুলো কোনোটাতে সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে বা পার্শিয়াল বন্ধ হয়ে সাধারণত হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক মানে কমপ্লিট বন্ধ হয়, রক্তনালী যে কোনোটা সেটার মাধ্যমে হয়ে থাকে। তবে আমাদের রোগী হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে বোঝার জন্য যেটা আমাদের নলেজটা থাকতে হবে, সেটা হবে যে টিপিক্যাল প্রেজেন্টেশন আর সাম এটিপিক্যাল প্রেজেন্টেশন। টিপিক্যাল প্রেজেন্টেশন, রোগী
বুকে ব্যথা নিয়ে কমনলি প্রেজেন্ট করবে, এবং সেই ব্যথাটা একদম টিপিক্যালি এরকম সেন্ট্রাল চেস্ট পেন, রেডিয়েশন টু দ্য লেফট আর্ম অ্যান্ড হ্যান্ড উইথ সোয়েটিং, নশিয়া, ভমিটিং, সামথিং লাইক দিস। এগুলো ছাড়াও কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন নিয়েও প্রেজেন্ট করতে পারে। শুধু দেখা গেল যে আমার হঠাৎ করে আনইউজুয়ালি আমার জ পেন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে উপরের দিকে, ডান হাতে ব্যথা, বুকের ব্যথা ডান হাতে আসতেছে, কপাল ঘামতেছে, ফ্যান চলতেছে তারপরও ঘাম শুকাচ্ছে না, এই জাতীয় ইস্যুগুলো হলে তখন আমাদেরকে বুঝতে হবে হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের দ্রুত করণীয়, এটার সাথে হার্টের শুধু যে পেন, এটা তো পেনের ক্যারেক্টারটা বললাম, এটা ছাড়াও পেন ছাড়াও দেখা গেল কিছু কিছু শুধু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, যে আমার শরীরটা খুব অস্বস্তি লাগতে, বুকটা কেমন জানি খারাপ লাগতেছে, এই জাতীয় কমপ্লেন অনেক রোগী আমাদেরকে বলে থাকে। তো এখন আমাদেরকে এই বিষয়গুলো, আবার দেখা গেল কিছু কিছু কারণে হার্ট অ্যাটাক হয়ে কিছু অ্যারিথমিয়া বলে, যে হার্টের বিট ইরেগুলার হয়ে গেছে, ওই ইরেগুলার বিট নিয়েও প্রেজেন্ট করতে পারে। তো টিপিক্যাল প্রেজেন্টেশনটাই বেশি, আমাদেরকে সাধারণত টিপিক্যাল প্রেজেন্টেশনটাই বুঝতে হবে, এবং ওই অনুসারে যত দ্রুত পারা যায় যে পরবর্তী চিকিৎসা অ্যাভেলেবল যেখানে আছে বা ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ আছে সেখানে যোগাযোগ করতে হবে। বুকে ব্যথা যেটি হচ্ছে, অনেকে কিন্তু আসলে আলাদা করতে পারে না যেটাকে আমার হার্ট অ্যাটাকের লক্ষণ কিনা, নাকি এটা আসলে গ্যাস্ট্রাইটিসের কোনো ব্যথা। আমরা যেহেতু কার্ডিওলজি নিয়েই কাজ করি, আমাদের রোগীদের মধ্যে এমন রোগী যে অলমোস্ট এটা পরবর্তীতে অ্যাঞ্জিওগ্রাম করে রোগীর 3টা রক্তনালীতে সিগনিফিকেন্ট ব্লক, পরে রিং লাগাও সমাধা করা যাচ্ছে না, কিন্তু বাইপাস করা লাগছে, কিন্তু ওই রোগীটাও তার কাছে আমার গ্যাসের সমস্যা, পেটটা জ্বলে, বুকটা জ্বলে, কোনোভাবে রোগী কনভিন্স না যে তার এটা হার্ট অ্যাটাক হয়েছে। তো সেই জন্য আমাদেরকে বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে, এই জন্য যে হার্ট অ্যাটাকের যে ব্যথা, এই ব্যথার ঝুঁকি আছে, গ্যাসের ব্যথা, পেটের সমস্যা, অন্যান্য ব্যথা, এগুলা ব্যথা হয়ে কষ্ট হতে পারে কিন্তু ঝুঁকিপূর্ণ না, লাইফ থ্রেটেনিং না। সেজন্য আমরা যখনই দেখব যে বুকে ব্যথা হচ্ছে বা বুকে ব্যথা, পেটে ব্যথাটা মানে নর্মাল যেরকম আমরা ডে টু ডে লাইফে ডিসকমফোর্ট, ডিসপেপসিয়া বা গ্যাসের কষ্ট পাই, এইরকম কষ্টতে একটু ডিফারেন্ট, মেবি টিপিক্যাল হার্টের যে বর্ণনা বললাম, যে সেন্ট্রাল চেস্ট পেন রেডিয়েটেড টু দ্য নেক, জ অ্যান্ড লেফট হ্যান্ড উইথ সোয়েটিং, ভমিটিং, এরকম না হলেও প্রথমে আমাদেরকে সেফটির জন্য গ্যাসের ওষুধ সাথে খাবো, গ্যাসের ওষুধ খেলে দেখলাম যে কোনো ইমপ্রুভমেন্ট নাই, এটা একটা আমাদেরকে একটা ক্লু দিবে। আর যদি দেখি গ্যাসের ওষুধ খেয়ে আমাদের সমস্যা যাচ্ছে না, গ্যাসের তীব্রতাটা তুলনামূলকভাবে বাড়ছে, তখন আমাদের উচিত যে মানে এটাকে কার্ডিয়াক হিসেবে বিবেচনা করা। পরে যদি এটা কার্ডিয়াক হিসাবে রুল আউট হয়ে যায়, দ্যাট ইজ অলসো সেফ, বাট এটাকে ইম্পর্টেন্স দিতে হবে। এই যে বলছেন যে গুরুত্বটা দিতে হবে যখন এই তীব্র বুকে ব্যথাটা হয়, একজন ব্যক্তি যখন এই ধরনের সমস্যাগুলো ফেস করেন, তখন দেখা যায় তিনি বাড়িতে থাকতে পারে, তিনি তার অফিসে থাকতে পারেন, কর্মক্ষেত্রে থাকতে পারেন, এক্ষেত্রে পরিবারের সদস্য বা কলিগস যারা রয়েছে তাদের আসলে কি করণীয় ওই মুহূর্তে? তাদের উচিত হলো যত তাড়াতাড়ি পারা যায় নিয়ারেস্ট মানে মেডিকেল সেন্টার, মে নট বি এ কার্ডিয়াক হসপিটাল, মে নট বি এনি কার্ডিওলজিস্ট, মেবি ওখানে কার্ডিয়াক ফ্যাসিলিটিস না থাকলেও একজন ডাক্তার সাহেব আছে, ইভেন ডাক্তার সাহেব নাই, একজন প্যারামেডিক্স আছে, ওরকম জায়গায়ও যদি সে যেতে পারে, তারা যদি যাওয়ার পরে অ্যাটলিস্ট পালস বিপিটা দেখবে, যদি ইসিজি করার সুযোগ থাকে ইসিজিটা করবে, না থাকলে অন্তত তারা যেটা করতে পারবে ওখানে লোডিং ডোজ বলে 2 ধরনের ওষুধ বা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল আর স্ট্যাটিন 40 বা 20 মিলিগ্রাম, এইটা ওষুধটা খাইয়ে দিয়ে যদি একটা সেফ একটা মানে যেখানে ডাক্তার অ্যাভেলেবল আছে বা কার্ডিয়াক সেন্টার অ্যাভেলেবল আছে ওখানে পাঠায়, অ্যাটলিস্ট রুগীটা কিছুটা হইলো সেফ হয়ে গেল। এই ওষুধটা যেটা দেয়া হলো এটা এমন কোনো ওষুধ না যে এটা একদিকে সেফ করলো, যে কোনো কারণে হার্টের সমস্যা হলো না, এটা আহামরি কোনো কষ্ট বা কোনো ক্ষতি করবে না, বাট এটা যদি হার্টের সমস্যা হয়ে থাকে এটা অনেকটাই রোগীর জন্য লাইফ সেভিং হিসাবে কাজ করবে। সেই হিসাবে এই অ্যাসপিরিন ক্লোপিডের কম্বিনেশন স্ট্যাটিন সহ এটা খেয়ে কোনো ডাক্তারের কাছে যাই, এতে আহামরি কোনো ক্ষতি হবে না, বরং হার্ট অ্যাটাকের যদি ঝুঁকি থাকে এটাকে অনেকটাই প্রিভেন্ট করবে, অনেকটা লাইফ সেভিং হিসেবে কাজ করবে। স্যার ছোট্ট করে জানতে চাই, আমরা জানি যে কার্ডিয়াক ইমার্জেন্সিতে গোল্ডেন আওয়ার বলে আপনার একটা টার্ম আপনারা ইউজ করে থাকেন। গোল্ডেন আওয়ার যত তাড়াতাড়ি আমরা রুগীকে কার্ডিয়াক ফ্যাসিলিটি এরিয়াতে পৌঁছাইতে পারি, ইউজুয়ালি এটা 30 মিনিটস হিসাবে আমরা কনসিডার করি। তো আমাদের কার্ডিওলজির ভাষায় মিনিটস আর মাসেল, কারণ প্রতিটা মিনিটেরই মূল্য আছে, কারণ আমাদের হার্টের রক্তনালী ব্লক হয়ে গেছে, ওই আর্টারিটা যেই এরিয়াতে হার্টের ওয়ালে সাপ্লাই দিচ্ছে
ওই ব্লকের কারণে ওই ওয়ালটা যদি রক্তের সাপ্লাইটা না পায় ওই মাসেলটা মরে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। তো সুতরাং মিনিটস আর মাসেল মানে মাসেলকে বাঁচাবে। 1 মিনিট আগে গেলে 1 মিনিটে যতটুকু ড্যামেজ হওয়ার কথা সেইটুকু হয়তো ড্যামেজ হবে না। সেই জন্য গোল্ডেন আওয়ারটাকে আমরা এই জন্য প্রায়োরিটি দিই যাতে আমরা দ্রুত রুগীটাকে চিকিৎসা শুরু করতে পারি, এবং চিকিৎসা শুরু করতে পারলে আমাদের মাসেল ড্যামেজের পরিমাণ কম হবে। এবং মাসেল ড্যামেজ যদি কম হয়, যে আমরা যে হার্ট ফেলিউরের কথা বললাম, এই হার্ট ফেলিউর কিন্তু আমরা এই বিলম্বিত চিকিৎসা বা ইনকমপ্লিট চিকিৎসার কারণে হয়তো রুগী বেঁচে গেল, কিন্তু হার্টটা এক পর্যায়ে আর পাম্পিং ক্যাপাসিটিটা আগের জায়গায় ফিরে গেল না, হার্টটা সাইজই একটু বড় হয়ে গেল, এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হবে, যেটা হার্ট ফেলিউর রিপ্রেজেন্টেশন। শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া, তারপর খুব শরীর দুর্বল লাগা, এসব নিয়ে বারবার আসতে থাকবে, তার একটা জীবনে একটা ক্রনিক সমস্যা শুরু হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকিটা অনেকটাই কম। সেই বিবেচনায় আমরা যেই হসপিটালটাতে আছি, যারা ঢাকা জাস্ট কথা প্রসঙ্গে যেহেতু আসলো, স্যার এই প্রসঙ্গটাই আমি এখানে এখন নিয়ে আসতে চাই যে আপনি কার্ডিয়াক ডিজিজের কথা বলছিলেন, লক্ষণগুলোর কথা বলছিলেন, চিকিৎসার কথা বলছিলেন। আপনি তো এখন প্রোঅ্যাক্টিভ হসপিটালে স্যার আপনি কাজ করছেন। প্রোঅ্যাক্টিভ হসপিটালে কার্ডিয়াক ইমার্জেন্সির ক্ষেত্রে, কার্ডিয়াক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সিসিওর ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিসিওর কী ধরনের সুবিধা রয়েছে? আমাদের প্রোঅ্যাক্টিভ হসপিটাল, যেটাতে আমরা বর্তমানে কাজ করছি বা আমি চিফ কনসালটেন্ট হিসেবে দেখাশোনা করছি, আমাদের হসপিটালে সিসিটা হলো করোনারি কেয়ার ইউনিট, মানে কার্ডিয়াক কেয়ার নেওয়ার মতো যাবতীয় সুবিধা সম্বলিত একটা স্টেশন, যেখানে সার্বক্ষণিক কনসালটেন্ট কার্ডিওলজিস্ট থাকবে, যেটা আমাদের হসপিটালের ফুল টাইম কার্ডিওলজিস্ট থাকেন। তারপরে স্কিল নার্সেস অ্যান্ড আদার মেডিকেল স্টাফস সেটা আছে। আর কিছু হলো গিয়া ইকুইপমেন্টস, যেগুলোর মধ্যে ভেন্টিলেটর, কার্ডিয়াক ডিফিব্রিলেটর, cardiac monitors and other facilities including all relevant investigation facilities, এবং সার্বক্ষণিক ডাক্তার থাকে। এবং আমাদের যে টিম কাজ করতেছে, এটা ছাড়াও ওই হসপিটালে মনে করেন যে আরও যদি সাপোর্ট, ইনভেস্টিগেশন সাপোর্ট, ইভেন কোনো কারণে রুগীটা আইসিইউ থেকে শিফট করতে হবে, বাচ্চা রুগী হইলে এনআইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, এই জাতীয় যেই সেগুলা, এগুলার সাপোর্ট আছে। তো সেই বিবেচনায় যাবতীয় সাপোর্ট দেওয়ার মতো ফ্যাসিলিটি আমাদের হসপিটালটাতে বর্তমানে অ্যাভেলেবেল আছে। সিসিও মানে কিন্তু মানুষের একটা বদ্ধমূল ধারণা বা একটা দুশ্চিন্তা থাকে ট্রিটমেন্ট করার সময় যে বেশ কস্ট ইফেক্টিভ বা বেশ ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট হতে পারে। এক্ষেত্রে একটু জানবো যে প্রোঅ্যাক্টিভ হসপিটালে সিসিও সাপোর্ট যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে এটার খরচটা কেমন হতে পারে? আমাদের সবারই ধারণা যে সিসিইউতে বা আইসিইউতে পেশেন্ট যখন ঢুকে, এটা অনেক ব্যয়বহুল হবে, এটা আমার অ্যাফোর্ড ক্যাপাসিটির মধ্যে কিনা। তবে আমি এইটুকু এনশিওর করতে পারি, আরও যেই কার্ডিয়াক হসপিটালগুলো ঢাকায় অ্যাভেলেবেল আছে, এখানকার শিশুর কস্ট অন্য যে কোনো হসপিটালের চেয়ে সাশ্রয়ী এবং স্বল্প মূল্যে পাওয়া যায়। এবং এটা হয়তোবা যারা রোগী হিসাবে চিকিৎসা পেয়েছে বা যারা আসবে, ওরা হয়তো এটা সহজে বুঝতে পারবে। আমরা যথেষ্ট চেষ্টা করি বা অথরিটি শিশুর কস্ট এমনভাবে নির্ধারণ করা আছে যে অন্য হসপিটালের চেয়ে অনেক কম। প্রোঅ্যাক্টিভ হসপিটালে আপনি অন্যান্য কার্ডিয়াক চিকিৎসার পাশাপাশি টেম্পোরারি পেসমেকারের ট্রিটমেন্টটা কিন্তু করে থাকেন, সেটি সম্পর্কে যদি একটু বলতেন। টেম্পোরারি পেসমেকারের চিকিৎসাটা তখনই আমাদের প্রয়োজন হয় যখন একটা শিশুতে একটা রোগী কার্ডিয়াক ইমার্জেন্সি নিয়ে আসলো, দ্যাট টু হার্ট অ্যাটাক নিয়ে আসলো। মূলত ইনফিরিয়র এমআই যখন হয়, তখন হার্ট ওই রোগীগুলার দেখা গেল হার্টের যেই জায়গাটার মাসেল ড্যামেজ হয়, ওই জায়গাটাতে আমাদের শরীরের যে আল্লাহ প্রদত্ত ইনবিল্ট যে পেসমেকার আছে, সেটার কাজের একটু হ্যাম্পার হয়, যেহেতু ওই জায়গাটা অলরেডি ইনজিউর্ড। তখন রোগীর পালস কমে যায়। আচ্ছা, পালস কমে গেলে এবং সেই পালস কমে যদি 40 নিচে চলে যায়, তখনই আমরা প্রথমে ওষুধপত্র দেওয়ার চেষ্টা করি, এটাকে স্বাভাবিকের মধ্যে রাখা যায় কিনা। দেখা গেল যে তারপরেও এটা সম্ভব হচ্ছে না, ওষুধপত্রের মাধ্যমে 40-র উপরে পালসটা মেনটেন করা যাচ্ছে না। আর পালস বেশি কমে গেলে রোগী ডিজিনেস হয়ে, কনফিউজড হবে, ড্রাউজি হয়ে, রোগী খারাপ হয়ে যাবে। সেই জন্য তখন আমরা একটা ইনভেসিভ প্রসিডিউর, বাট ইনভেসিভ প্রসিডিউর হলো আমাদের প্রোঅ্যাক্টিভ হসপিটালে এই অ্যারেঞ্জমেন্টটা আছে যে একটা টেম্পোরারি পেসমেকারের মাধ্যমে, মানে আমরা এই গ্রেনের এদিক দিয়ে আমরা একটা পাংচার করে পেসমেকারের লিডটাকে আমরা হার্টের যে জায়গায় ওইটার রেখে মেশিনের সাথে কানেক্ট করে দিলে হার্টের বিটটা মেনটেন হবে। ওই কাজটা আমরা এই হসপিটালে আমরা করতে পারি এবং এটাতে রোগীর অনেক ক্ষেত্রে লাইফ সেভিং
ট্রিটমেন্ট হিসেবে এটা কাজ করে। তার মানে স্যার আমরা বলতে পারি যে প্রোঅ্যাক্টিভ হসপিটাল যে কোনো কার্ডিয়াক ইমার্জেন্সিতে খুব চমৎকার সেবা দিয়ে থাকে এবং সেই সেবাগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আপনাদের চমৎকার একটা টিমও রয়েছে। স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদরোগ সংক্রান্ত এত বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এনটিভি সকল দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড প্রেজেন্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস আওয়ার এই অনুষ্ঠানটি। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।